আমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমার জন্য তোমরা অনেক কষ্ট পাচ্ছ না? ওই দেখো আবার কাঁপতে শুরু করেছে। এই আমি তোমার চোখের পানি মুছিয়ে দিলাম। এখন হাসো, একটু হাসো। এই তো লক্ষ্মী মা আমার। একটা কথা বলবো মা? কি কথা বাবা? আমার বিয়েটা তোমরা ভেঙে দাও। কেন বাবা, মেয়েকে তোর পছন্দ হয়নি? না মা, মেয়ে আমার পছন্দ হয়েছে খুব। তাহলে? আমি তো অসুস্থ, আর কতদিন তাদের বুঝিয়ে রাখবে বলো তো? শোনো ছেলের কথা, মানুষের কি আর অসুখ বিসুখ করে না? তাই বলে কি মানুষের বিয়ে ভেঙে দিতে হয়? তুই ভালো হলে তারপর তোর বিয়ে হবে। আমি জানি মা, আমি আর হয়তো কোনোদিন সুস্থ নাও হতে পারি। হয়তো এসব কি কথা বলছিস বাবা? তুই তুই নিশ্চয় সেরে উঠবি। আমি জানি মা, আমার যক্ষা হয়েছে। এ রোগে মানুষ বাঁচে না। ইসান, আর এসব কথা বলিস না বাবা। আমার আয়ু নিয়ে তুই আর অনেক দিন বেঁচে থাকবি। মা, আমি সত্যি বলছি মা, তুমি বিয়েটা ভেঙে দাও। তাদেরকে আর আটকে রেখে লাভ নেই। কিন্তু বাবা, আমরা চাইলে কি তারা চাইবেন তোর অসুস্থতার কারণে বিয়েটা ভেঙে দিতে? অসুস্থতার কথা তাদের বলতে হবে না, অন্য কিছু বলে বিয়ে ভেঙে দিলেই তো হলো। অন্য কিছু? কি বলবো আমি? বলবে যে কিছুদিন আগে দাদা মারা গেছে, আর যে মেয়ে বাড়িতে আসার আগে এমন অঘটন, সে নিশ্চয়ই অপয়া। মেয়েটার মনে তুই এত বড় আঘাত দিবি বাবা? তার ভালোর জন্যই তাকে এই আঘাত দিতে হবে মা। আমি চাই না আমার জন্য তার জীবনটা নষ্ট হোক। ঠিক আছে, আমি তোর আব্বাকে তাই বলবো। আমাকে তো ভুল চিরকাল ভুলই বুঝবে। ও জানবেও না যে আমি ওর ভালোর জন্য বিয়েটা ভেঙে দিয়েছিলাম। ও তো আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। আজ ওর এই অবস্থার জন্য পরোক্ষভাবে হলেও আমি দায়ী। এখানে না এলে আমি জানতেও পারতাম না যে ও এত কষ্টে আছে। আমি কি ওকে সব খুলে বলবো? না না, তাতে যদিও আরো ভুল বোঝে। তাছাড়া পর স্ত্রীর সঙ্গে কথা বলতে যাওয়াটাই তো শোভনীয় না। আমি যে এখন কি করি? আমি যদি সত্যটা না বলি, ও চিরকাল আমায় ভুল বুঝবে, আর আমি সারা জীবনে এই দোষের বোঝা বুকে নিয়ে ঘুরব। না না না, আমায় বলতেই হবে।
যেভাবেই হোক গুলের কাছে আমায় ক্ষমা চাইতেই হবে। আমি কাল থেকেই সুযোগ খুঁজব ওর সঙ্গে কথা বলার। যেভাবেই হোক আমি ক্ষমা চাইবই। বুঝলাম তোর আপা, বাসনগুলো ধোয়ার পরে ঘরের কাজগুলো করে নিতে হবে কিন্তু। হ্যাঁ, আবার তো রান্নাও করতে হবে। এ মা, আমি তো আমার বাবুর কাঁথাটাই আনতে ভুলে গেলাম। ভাবি তুমি একটু ধরো তো, আমি নিয়ে আসছি। ঠিক আছে। এ কি, আপনি আমার পথ আটকালেন কেন? পথ ছাড়ুন, আমায় যেতে হবে। গুল, গুল আমার একটা কথা শোনো। আমার পথ ছাড়ুন। গুল, দয়া করে আমার একটু কথা শোনো। আপনি কেন বোঝার চেষ্টা করছেন না? আমি এখন অন্য বাড়ির বউ, আপনি আমার এভাবে পথ আটকাতে পারেন না। আমার যেতে দিন। গুল, কথাটা আমি না বললে তো। আপনি আমার পথ ছাড়বেন? এ কি, মিজান ভাই কুলভাবের পথ আটকালো কেন? ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। নিম পাতা একটা অত্যন্ত উপকারী জিনিস। বলা হয়ে থাকে যে নিম পাতা 1000টা রোগের কাজ করে। ধরো যে নিম পাতা বেটে তারপর বটি করে শুকিয়ে নিয়ে যদি ভেতরে একটু গোলমরিচ দিয়ে প্রতিদিন খাওয়া যায় বাসি পেটে, তাহলে পেটের অনেক উপকার আসে। আবার ধরো যে কোনো জায়গা ঘা হলে যদি সেখানে না শুকোয়, তখন নিম পাতা বেটে সেখানে কয়েকদিন লাগিয়ে দিলে দ্রুত ঘাটা শুকায়। আবার ধরো যে এই যে জল বসন্ত যখন ধীরে ধীরে কমে যায়, শুকিয়ে যায়, তখন কিন্তু গা বেশ চুলকায়। তখন হাত দিয়ে চুলকালে সে রোগের সংক্রমণ হতে পারে। তখন আমরা কি করি? তখন আমরা এই নিম পাতা এই পাতা দিয়ে অথবা ডাল দিয়ে সেই জায়গাটা চুলকায়, তাতে সংক্রমণটা হয় না। বাবা, এই একটা গাছ এতগুলো উপকারে আসে? হ্যাঁ, এর আরো অনেক উপকার আছে। এই পাতা মধুমেহ রোগেও কাজে লাগে। আব্বা, আব্বা, এর অন্তরা আয়। তোমার নাস্তা। ঠিক আছে, রেখে যা, আমি খেয়ে নেবো। না, আগে তুমি খাবে, তারপর আমি যাব। তোমার যতক্ষণ না পর্যন্ত খাওয়া শেষ হবে আমি এখানে দাঁড়িয়ে থাকবো। দেখো পাগল মেয়ের কথা, আরে আমি খেয়ে নেবো বলছি তো, যা। রোজই তুমি বলো আমি খেয়ে নিব, তারপর কাজের মধ্যে ডুবে যাও আর খাওয়া হয় না। তাই আম্মা বলেছে যতক্ষণ না পর্যন্ত তোমার খাওয়া শেষ হবে আমাকে দাঁড়িয়ে থাকতে। তোমার খাওয়া শেষ হলেই আমি যাব। ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি তো, এই আমার হাতে একটু কাজ আছে, এই কাজটা সেরেই আমি খেয়ে নেবো। ঠিক আছে, তুই একটু পরে এসে আবার দেখে যাস। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু একটু পর কিন্তু আবার আসবো। আচ্ছা ঠিক আছে, যা। শোনো, তাহলে আমরা। আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে। জি বলুন। কি ব্যাপার, তোমার কবিরাজি শিক্ষা কতটুকু এগোলো? হ্যাঁ, বড় জটিল বিষয়, মনে রাখা খুবই কঠিন। কোনটা কঠিন, কবিরাজি শেখাটা নাকি মনটা? মানে? মানে কবিরাজি শেখার সময় যদি অন্য কিছু মাথায় ঘুরে, তাহলে কবিরাজি বিদ্যাটা শিখবে কি করে শুনি? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। অমন হেয়ালি করে বললে। আমি মোটেই হেয়ালি করে কথা বলছি না, বরং তুমি এই বাড়িতে এসে একটা হেয়ালি তৈরি করার চেষ্টা করছো। এসব আপনি কি বলছেন? আমি হেয়ালি তৈরি করছি? তা নয়তো কি? আচ্ছা, তোমার আসল উদ্দেশ্যটা কি বলো তো? কবিরাজি শেখাটা নাকি এ বাড়ির সকলের মন জয় করে এ বাড়িতে থেকে যাওয়াটা? এ বাড়ির মানুষের মন জয় মানে? তাই যদি না হবে, তাহলে আমার আব্বা আম্মাকে আব্বা আম্মা বলে ডাকার কারণটা কি? ও, তাতে দোষের কি আছে? হেসো না, আব্বা সোজাসাপটা মানুষ, তাই হয়তো কিছু খেয়াল করেনি, কিন্তু আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ কাজ নয়।
কিন্তু এতে অসুবিধাটা কি আছে? তারা বলেছিল যে তাদের একটা ছেলে ছিল আমার মতো নাকি দেখতে, আর তার নামও নাকি মিজান। আর তাই তুমি ভেবে নিলে আব্বা আমার বোন গলানোর এই তো সুযোগ, তাই না? তাদের মৃত ছেলের জায়গাটা হাসিল করে নিবে, তাতেই তোমার কাজ হয়ে যাবে, তাই তো? আমি ঠিক বুঝতে পারছি না আমাকে কেন এসব কথা শোনাচ্ছে না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, মরা ছেলের স্মৃতিকে নিয়ে তামাশা করবে না। আপনি বিশ্বাস করুন, আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। খারাপ ভালোকে একদিক থেকে বিচার করা যায়? একজনের কাছে যেটা ভালো আরেকজনের কাছে খারাপ হতেই পারে। ঠিক বুঝলাম না, ভালো যেটা সেটা তো সবার কাছেই ভালো, আর যেটা খারাপ সেটা তো সবার কাছেই খারাপ, তাই না? জীবনের হিসাব নিকাশ অত সহজ নয়। এই ধরো যারা স্বদেশী করছে, দেশের মানুষের কাছে তারা যেমন ভালো, ইংরেজদের কাছে তারা ততটাই খারাপ, তাই না? আপনি কি বলতে ডাকলেন আমার কাছে কিন্তু কথাটা এখনো পরিষ্কার হলো না। না বুঝের তো কিছু নেই, কবিরে যে শিখতে হয় শেখো। তার সঙ্গে এ বাড়ির মানিজ্যতের কথাটা একটু চিন্তা করো। এই বাড়িতে বউ মেয়ে আছে, তাহলে এখন যাও, যা করছিলে করো গিয়ে। আর শোনো, তোমার খাবারটাকে এই ঘরে দিয়ে দিব? আমার কি দেবে? আব্বা, নাস্তাটা আগে খেয়ে নিন। ওষুধটা তৈরি। কি রোগের ওষুধ এটা? এটা হচ্ছে অশ্বরোগ। অশ্বরোগ সম্পর্কে যা বলেছি মনে আছে তো? জি হ্যাঁ। আর কি কি জিনিস দিয়ে তৈরি করলাম ভালো করে লক্ষ্য করেছো তো? হ্যাঁ তাও দেখেছি। ঠিক আছে, খুব ভালো, তোমাকে দিয়ে হবে। এই মোহনটাকে এখনো আমি ঠিক মতো শেখাতে পারলাম না। কি ব্যাপার, তোমাকে একটু অন্যমনস্ক লাগছে? হ্যাঁ কই না তো, আসলে আমি ভাবছিলাম এক নিম পাতা দিয়ে কত কি হয়। মিজান, আমাদের দেশীয় গাছগাছরা যে কত উপকারে লাগে এইটা জানা এক জীবনে সম্ভব না। আমরা যতটুকু জানি তার 10%-ও কম, বাকি 90% আমাদের অজানা। আচ্ছা এবার আপনি নাস্তাটা করে নিন। হ্যাঁ, ও হ্যাঁ, নাস্তাটা করে নাই ভালো। আজকে যদি নাস্তা না করি তাহলে আর রোগকে পাওয়া যাবে না। তুমি জান, আমি হয়তো অনেক অনিয়ম করি, আমার বয়স হয়েছে, কিন্তু তুমি আমার কাছ থেকে এই অনিয়মগুলো শিখো না। সকালে উঠেই নাস্তা করবে, সারা রাত পেট খালি থাকে, সকালে উঠে নাস্তা করলে যকৃত ভালো থাকে। জি আব্বা। তোমার মতো সাগরেদ পেয়ে আমি ধন্য, তোমাকে শেখাতে ভালো লাগে। তোমার মধ্যে একজন ভালো কবিরাজ হওয়ার সমস্ত গুণাবলী আছে। যাও যাও, আর দেরি করো না, নাস্তা করে এসো। তুমি ফিরে এলে আজকে তোমাকে কিছু ফল এবং সবজির নাম বলবো যেগুলো আমাদের শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যাও, তাতে নাস্তা সেরে আসো। জি আব্বা। যাও। তোমার চা। রাখো। কাল তো তোমার অফিস ছুটি, তাই ভাবছিলাম কাল একবার আব্বার বাড়ি থেকে ঘুরে আসব। সেই কবে গিয়েছি, তাছাড়া ছেলেমেয়েরাও বায়না ধরেছে যে মামার বাড়ি যাবে। কাল তো হবে না, কারণ কাল আমি গ্রামের বাড়িতে যাব। ওখানে যে কি যে অবস্থা কে জানে। কদিন আগেই না গ্রামে গেলে, কাল কেন সেখানে যেতে হবে? হামিদা, তুমি কেন বুঝতে পারছো না? এখন বাড়ির যে অবস্থা,
তাতে আব্বা মা পাশাপাশি থাকলে তারা অনেক সান্ত্বনা পাবেন। কিন্তু তোমার আব্বা তো নিজেই চিঠি লিখে গ্রামে যেতে বারণ করেছে, সেখানে গেলে নাকি তোমার বিপদ হতে পারে। সে তো অনেকদিন হয়ে গেল, নিশ্চয়ই এতদিনে সব ঠান্ডা হয়ে গেছে। আর তাছাড়া সুলতানের কোনো খোঁজ পাওয়া গেল কিনা সেটাও তো জানা দরকার। মৃত মানুষের নতুন কি আর সংবাদ আসবে? আমিদা, সুলতান যে মারা গেছে তার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি, এটা শোনা কথা। এমনও তো হতে পারে আমাদের সুলতান বেঁচে আছে। মরার খবর কখনো মিথ্যা হয় না, আর ইংরেজদের হাতে স্বদেশী করতে গিয়ে যে ধরা পড়েছে সে আর কখনো ফিরে আসে না, তা কি তুমি জানো না? তাও যদি সত্যি হয় তাহলে কি উচিত নয় মাঝে মধ্যে তাদের পাশে গিয়ে দাঁড়ানো? তোমারও তো যাওয়া উচিত। আমি গিয়ে কি করব? ও বাড়ির মানুষ তো আমাকে দু চোখে দেখতে পারে না। ও বাড়িতে গেলে আমি একটু শান্তি পাই না। হামিদা, তোমার কি বিবেক দংশন হয় না? এমন একটা বিপদের দিনে তোমার কি একটিবারও ছোট বউয়ের পাশে গিয়ে দাঁড়াতে ইচ্ছা করে না? উল্টো তুমি আমাকে যেতে বারণ করছো। আর ওসব কথা রাখো তো। কাল আমার আব্বার ওখানে যাবে কিনা সেটা বলো। না, আমি যাব না। কি? তাহলে আমিও তোমাকে গ্রামের বাড়িতে যেতে দিব না। আমি সেখানে যাবই, কেউ আমাকে আটকাতে পারবে না। তোমার কথা মতো আমি আমার আব্বা আমাকে ত্যাগ করতে পারবো না। বেশ তো যাও, আমি দেয়ালে মাথা ঘুরে মরবো, ফিরে এসে তুমি আমার মরা মুখ দেখতে পাবে, এটা তোমাকে আমি বলে দিলাম। আশ্চর্য, তর্করত্ন এখনো আসছে না। ও কি এখানে আসার কথা ভুলে গেল নাকি? এই কেষ্টু, তুই ঠিক মতো খবর দিয়েছিলি তো? হ্যাঁ হ্যাঁ কর্তা, আমি ঠিক মতনই খবরটা দিয়ে এসেছিলাম। আরে এতখানি বেলা হয়ে গেল কিন্তু এখনো আসছেন না কেন? আসলে হয়েছে কি কর্তা, বুড়ো মানুষ হয়তো ভুলেই গেছেন। তুই ঠিকঠাক মতো খবর দিয়েছিলি তো? হ্যাঁ হ্যাঁ কর্তা, আমি তাকে ভালো করে বলে এসেছিলাম যে আপনি ডেকেছেন। ওই তো বলতে না বলতে চলে এসেছে। এই যে তর্করত্ন, এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে আনচান করছি, ভাবলাম তুমি বুঝি আসবেই না। চারিদিকে যা দেখছি। কি যে বলেন, আপনি জমিদার, আপনি ডাকবেন আর আমি আসবো না, তা কি হয়? তা এত জরুরি তলব কেন? কি হয়েছে বলুন তো? ব্যাপার তো তুমি সবই জানো। মোহর আলীর সেদিনের সেই অপমান আমি কিছুতেই ভুলতে পারছি না। ঠিকই বলেছেন কর্তা, আমারও যতবার মনে পড়ছে ততবার বুকের ভিতরে খচখচ খচখচ করছে। মোহর আলী আজকাল সবকিছুই ধরাকে সরা মনে করছে, কোনো লঘুগুরু মান্য করছে না। আসলে ঘোর কলিকাল তো। তাকে একটা জুৎসই জবাব দেওয়া দরকার নাকি? অবশ্যই দরকার। শাস্ত্রে আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ঠিকই বলেছ হে তর্করত্ন। ওই মোহর আলীর পাখা যতদিন না ছেটে দিতে পারছি ততদিন আমার শান্তি নাই। কেষ্ট, আগে কর্তা বলুন। ওই ভিনদেশী ছেলেটার বিস্তারিত খবর আমার চাই। ছেলেটা কোত্থেকে এসেছে, কি উদ্দেশ্যে এসেছে, এর যাবতীয় খবর আমার চাই। কর্তা, আপনি কোনো চিন্তা করবেন না, সমস্ত সংবাদের আমি আপনার কাছে পৌঁছে দেব। আর তর্করত্ন, তুমিও চুপচাপ বসে না থেকে গ্রামে রটিয়ে দাও। মোহর আলী সারা গ্রামে এইসব অনাচার করে বেড়াচ্ছে। ওটা তো আমার বাঁ হাতের খেল। তাহলে তাই করো। মোহর আলীকে কোণঠাসা করতে এর চেয়ে বড় অস্ত্র আর পাওয়া যাবে না। এদিকে আসো, এদিকে আসো, ভালো কথা আছে। কি কথা? তুমি এত উত্তেজিত হয়েছো কেন? উত্তেজিত হবো না, একটা দারুণ খবর আছে। কি খবর? আমাদের সুই মহারাজ আসবে আমাদের দেখা করতে। কখন আসবে সুবিমা? আসতে বলো না, কেউ কেউ শুনে ফেলবে তো। কখন আসবে সুবিমা? দিনের বেলা কি সে আসতে পারবে বলো? সে মাঝরাতে আসবে। তাই আসুক, কতদিন ছেলেটাকে দেখি না। তুমি আবার কাঁদতে শুরু করলে কেন? কান্না বন্ধ করো। আর শোনো, কাউকে কিন্তু কথা বলা যাবে না। ওদের দলেরই একজন আমাকে গোপনে এসে খবর দিয়ে গেল, আর এও বললো যে ভোরের আলো ফুটবার আগে নাকি সে চলে যাবে। তুমি চট করে একটু বাজারে যাও না, একটু ভালো মন্দ রান্না করি। কতদিন যে ছেলেটা ঠিক করে খেতে পায় না। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু কি কি আনতে হবে তা বলে দাও। শাকসবজি সব ঘরেই আছে, একটু মাছ আর মাংস আনলেই হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর শোনো, একটু পায়েসের চাল আর গুড় নিয়ে এসো, ছেলেটা পায়েস খেতে খুব ভালোবাসে। আরে আমি জানি তো সে কথা কি আমাকে বলতে হবে? ছোটবেলায় পায়েস খাওয়ার জন্য কি বায়নাটাই না ধরতো। পায়েসের চাল আর গুড় সবসময় ঘরে থাকতো,
আর এখন তো ও বাড়িতেই নেই, পায়েস রান্নার কথা ভুলেই গেছি। কেঁদো না পারুল, কেঁদো না। ভগবানের কাছে প্রার্থনা করো, দেশ স্বাধীন হলে আমাদের ছেলে বিজয়ী বীরের মতো ঘরে ফিরে আসবে। সেদিনকে আমরা দেখে যেতে পারবো গো? কেন পারবো না? ভগবান সহায় থাকলে আমরা নিশ্চয়ই দেখে যেতে পারবো। আচ্ছা তুমি আর দেরি করো না, চট করে বাজারটা করে আসো, আর আমি এদিকের কাজগুলো সেরে রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাও, থাকো। দুর্গা দুর্গা, ভগবান আমার ছেলেকে সবসময় তুই দেখে রেখো। আব্বা কোথায় গেছেন আম্মা? তোমার আব্বা তো অন্য গ্রামে গেছেন রোগী দেখতে, বলে গেছেন ফিরতে একটু দেরি হবে। আব্বা অনেক দূর দূর রোগী দেখতে যান না? হ্যাঁ তা তো জানি, কবিরাজ মানুষ, না গেলে কি হয়। আর তাছাড়া সবারই তার ওষুধ চাই। অন্য কবিরাজও আছে, কিন্তু তাদের কাছে কেউ যায় না। মোহন ভাই বলল আব্বার মতো হাত যশ নাকি 10 গ্রামের কবিরাজেরও নেই, আর তাই তো আব্বার চিকিৎসায় মৃতপ্রায় ব্যক্তিও সুস্থ হয়ে ওঠে। হ্যাঁ, সেই জন্যই তো মানুষ এত শ্রদ্ধা করে, ভালোবাসে। কত দূর দূর থেকে যে মানুষ তার কাছে ছুটে আসে। উনি এত বড় কবিরাজ, বিনা পয়সায় প্রায় সব মানুষেরই চিকিৎসা করেন। আমার তো মনে হয় উনি মুখ ফুটে টাকার কথাও বলেন। আসলে এই অঞ্চলের মানুষ তো খুব গরিব, আর তাছাড়া সেবা করাই তো ডাক্তার কবিরাজের ধর্ম। আমি অবশ্য প্রথম প্রথম খুব রাগারাগি করতাম, সারাদিন মানুষের সেবা করে বেড়াতো, এদিকে টাকা পয়সা কিছুই রোজগার হতো না। আর আমাদের বাড়িতে তো নুন আনতে পান্তা ফুরায়। পরে বুঝেছি উনি যে কাজটা করতে পারে সেটা কজন পারে। আর মানুষের সেবা নিঃস্বার্থভাবে, নিজের স্বার্থ ভুলে গিয়ে উনি সব সময় করে এসেছেন। আর তাছাড়া ভাইজানের দয়ার শরীর, বড় মুখ করে কেউ তার কাছে এলে তিনি ফিরিয়ে দিতে পারেন না। দোয়া কর হীরা, উনি যেন সারা জীবন এরকমই থাকতে পারেন। তার মতো ভালো মানুষ এই তল্লাতে আর কজন আছে? সেই জন্যই তো ভয় হয় বুবু, তার ভালো মানুষের সুযোগ নিয়ে কেউ যেন তার ক্ষতি না করে। ভালো মানুষের তো শত্রুর অভাব হয় না বুবু, কার মনে যে কি আছে সেটা কে জানে। ঠিকই বলেছো চাচি, ভালো মানুষের মুখোশের আড়ালে যে কত শয়তান লুকিয়ে থাকে সেটা বোঝা সত্যিই ভার। কিন্তু শয়তানের আসল চেহারাটা মুখোশের বাইরে আসবেই, সেই দিন আসতে বেশি দেরি নেই। হ্যাঁ, সুযোগ পেলে অমন মানুষের ক্ষতি করতেও কেউ ছাড়ে না। এই জগতে মানুষ চেনা বড় দায়। আব্বাকে কত বোঝাই, কিছুতেই বোঝে না, সব মানুষদেরই বিশ্বাস করে। মিজান, তুমিও সাবধানে থেকো বাবা, যখন তখন যেখানে সেখানে চলে যেও না, বলা তো যায় না। ঠিক আছে আম্মা। আগে পিছে না ভাবলেই বিপদ অনিবার্য। ওই বিপদের ভয় তো আমি সবসময় পাই। আমি বলি কি, আমাদের একটু সাবধানে থাকা উচিত। অন্তরার কথাগুলো কেমন যেন লাগছে, মনে হচ্ছে কথাগুলো আমায় ইঙ্গিত করে বলছে। কি হলো মিজান? হ্যাঁ, বসে রইলে যে, খাও। না আমি আর খাবো না, আমার না খিদে নেই। উঠি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।
তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।